বোকামি করো না দুর্জয়। আতঙ্কবাদীর লাশ বুকে জড়িয়ে বসে থাকার মানে বুঝতে পারছো? কারো কানে এই খবর গেলে খুব হাসবে। চলো এখনই। আতঙ্কবাদী শব্দটা দুর্জয়ের কানে বেশ তীক্ষ্ণ ঠেকে। তার ভাই আতঙ্কবাদী নয়, তার ভাইকে আতঙ্কবাদী বানানো হয়েছে। আর যারা এই কাজটা করেছে তাদের পরিণাম আরো ভয়ঙ্কর হবে। দুর্জয় নিজে দাঁড়িয়ে থেকে তাদের সেই পরিণতি দেখবে। কলেজ প্রাঙ্গণে এসে জমা হচ্ছে একের পর এক অসংখ্য অ্যাম্বুলেন্স। সেই সকল অ্যাম্বুলেন্সে আহত শিক্ষার্থীদের তোলা হচ্ছে দ্রুততার সঙ্গে। সেই আহত শিক্ষার্থীদের ঠিকঠাকভাবে অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার দায়িত্ব সৈন্যরাও নিজেদের কাঁধে যেন তুলে নিয়েছে। কিন্তু যাওয়ার পথে অ্যাম্বুলেন্সগুলো চরম বিপাকে পড়েছে। সৈন্যদের নিরাপত্তা সীমার ওপারে রয়েছে উপচে পড়া মানুষের ভিড়। হোস্টেসদের অভিভাবক এবং সাংবাদিকদের ভিড় ঠেলে গাড়ি বের হওয়া মুশকিল হয়ে পড়েছে প্রায়। এরকম পরিস্থিতি দেখে সাইফের মেজাজ বিগড়ে যায়। এই আবেগী জাতীয় অসময়ে আবেগ দেখায় প্রচুর, যা সাইফের কাছে চরম বিরক্তিকর মনে হয়। সেই বিরক্তি নিয়ে বলে, পাল আমার, এদের কি বিবেক নাই নাকি রে? মাইয়াগুলোরে হসপিটালে নেওয়া বেশি ইম্পর্টেন্ট এখন, আর এরা রাস্তা ব্লক করে দাঁড়ায় আছে। কথাটা বলতে বলতেই সাইফ এগিয়ে যায় ভিড়ের দিকে। তার সাথে সাথে তার টিমের বাকিরাও এগিয়ে যায়। সবাই যখন ভিড় কমাতে ব্যস্ত, তখন সাদাত পুলিশের কাছ থেকে মাইকটা হাতে নিয়ে বলে ওঠে, আপনারা প্লিজ ভিড়টা কমান, জায়গা খালি করুন, অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দিন, ইনজুর্ডদের অবস্থারও ক্রিটিক্যাল করে তুলবেন না প্লিজ। সাদাতের কথার পিঠে একজন মধ্যবয়স্ক নারী কান্না মিশ্রিত সুরে বলে, আমার মেয়েকে দেখবো আমি। সাদাত নরম গলায় আশ্বাস দিয়ে বলে, ম্যাম আপনি হসপিটালে যান, সবাইকে ওখানেই নিয়ে যাওয়া হচ্ছে। এখানে ওয়েট করে আপনার নিজেদের সময় নষ্ট আর পরিস্থিতি জটিল করা ছাড়া আর কিছুই করছেন না। সো প্লিজ ম্যাডাম বুঝুন। সারাদিন কিছু সংখ্যক পুলিশের চামারের ন্যায় আচরণের পর সৈন্যদের তরফ থেকে এই নরম গলার কথায় হোস্টেসদের পরিবারের সদস্যরা কিছুটা শিথিল হয়। তারা একে একে সরে গিয়ে ভিড় কিছুটা কমায়। সাইফ সাদাতের থেকে মাইকটা নিজের হাতে নিয়ে বলে, আমার সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারাও প্লিজ একটু কোঅপারেট করুন। অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার সুযোগ করে দিন আগে, তারপর নিজেদের নিউজ কভার করুন। লোক ভিড়ে চোখ বোলাতে ব্যস্ত সাদাতের দৃষ্টি হঠাৎ করে এক জায়গায় স্থির হয়। সে বিস্ময় নিয়ে সেই পানে তাকাতেই ভিড়ের মধ্যে থেকে একটি অবয়ব দ্রুত লুকিয়ে পড়ে। সাদাত প্রথমে অবাক হলেও সঙ্গে সঙ্গে সেই সাইফকে বলে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে সেই অবয়বকে খুঁজতে। ব্যস্ত পায়ে ভিড় ঠেলে বেরোনোর চেষ্টার মাঝে আচমকা কারোর সাথে ধাক্কা লেগে পাকা রাস্তায় বসে পড়ে এক রমণী। অ্যাম্বুলেন্স বের হওয়ার রাস্তা করে দিতে সবাই যখন দ্রুত পায়ে সরে যেতে ব্যস্ত, সেই ধাক্কাধাক্কিতে কিছু সংখ্যক মানুষ রমণীর ডান হাতের পিঠের উপর দিয়ে হেঁটে চলে যায়। ব্যথায় কুকড়ে হাতটা সরিয়ে নিতে একটা বলিষ্ঠ হাত এসে রমণীকে টেনে দাঁড় করায়। প্রথমে রমণী থ্যাংক ইউ বলতে নিলেও সেই হাতের মালিককে দেখে তার মুখ দিয়ে আর কোনো শব্দ বের হয় না। সাদাত শক্ত মুখে প্রশ্ন করে, কি নাম যেন তোমার? হোয়াট এভার, তুমি এখানে কি করছো? আবার আমাকে ফলো করছো? মুখ লটকে রমণী প্রশ্ন করে, তোমার মেমোরি এত ডাল, ডিফেন্সে চান্স পেলে কি করে বলো তো? প্রশ্নের বিপরীতে পাল্টা প্রশ্ন শুনে সাদাত বিরক্ত হয়। সে মেয়েটার হাত ধরে টেনে ভিড় ঠেলে বেরিয়ে আসে। কিছুটা দূরে নিরিবিলি এক জায়গায় এসে তার হাত ছেড়ে দিয়ে শাসায়। উদ্দেশ্য কি সেটা তোমার বলো তুমি। তোমার কি মনে হয় এই চট্টগ্রাম শহর তোমার একার? দেখো মেয়ে, তোমাকে আমি প্রথম দিন থেকেই সন্দেহের খাতায় তুলে রেখেছি, এই নিয়ে 3 বার, এবং এটাই শেষবার। ফার্দার যদি আমি আমার পেছনে তোমাকে এরকম স্পাইগিরি করতে দেখি না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। এক্সকিউজ মি ইয়াং ম্যান, আমার নাম স্নিগ্ধা, সো ফার্দার বাই মাই নেম। কথাটা বলেই সাদাত প্রস্থান করতে নিলে মেয়েটার রাগী গলায় বলে ওঠে। সাদাত ফের বিরক্ত হয়। তার কোনো মনে হচ্ছে মেয়েটা চাইছে যেন সাদাত তার নাম মনে রাখুক। ব্যস্ততা না থাকলে এখনই এই মেয়েকে দেখে নিত সাদাত। ফোলা ফোলা চোখ মেলে ঘুম থেকে উঠেছে কেবল বন্নি। চারিদিকে তাকিয়ে সে দেখে রুমে কেউ নেই। ফেরি লাইটের টিমটিমে আলোয় রুমটা মৃদু আলোকিত হয়েছে। সেই আলোর সাহায্যে আরেকবার চারিদিকে চোখ বুলিয়ে নিজের পাপাকে খুঁজে সে। সন্ধ্যায় পাপা এসে কি আদুরের স্বরে টাক তাকে দিয়েছিল। বন্নির সঙ্গে সঙ্গে সব অভিমান ভুলে দরজা খুলে দেয়। পাপা কি সুন্দর তাকে কোলে তুলে নিয়েছিল, নিজ হাতে খাইয়ে দিয়েছিল। বন্নি মাম্মার কথা জিজ্ঞেস করতে পাপা বলেছিল মাম্মা এখনো হসপিটালে, আরো কিছুদিন পর ফিরবে। বন্নি আর কোনো প্রশ্ন করেনি, করবেই বা কেন? সে তার পাপাকে সব থেকে বেশি বিশ্বাস করে। পাপা কখনো মিথ্যা বলবে না নিশ্চয়ই, কিন্তু এখন পাপা কোথায় গেল? বন্নি ঘুমানোর সময় তো তার পাশেই ছিল। প্রশ্নটা মনে উকিয়ে দিতেই বন্নি বিছানা ছেড়ে পা টিপে দরজা খুলে বেরিয়ে আসে। সবার আগে সে নিজের রুম বরাবর মাম্মা পাপার রুমে উকি দেয়।
রুমটা খালি দেখে সে ভেবে নেয় সম্ভবত পাপা হসপিটালে মাম্মার কাছে গিয়েছে। এটা ভেবে বন্নি নিজের রুমে যেতে নিলেই বাড়ির বাহিরে হতে অদ্ভুত শব্দ ভেসে আসে। বন্নি বরাবরই কৌতূহলী সব ব্যাপারে। এই শব্দ শুনেও তার মনে আগ্রহ জন্মায়। সেই আগ্রহ নিয়েই সে ধীরে ধীরে নিচে নেমে আসে। নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির ব্যাকইয়ার্ডে যেতেই তার চোখ বড় বড় হয়ে যায়। মাটির উপর উপুড় হয়ে পড়ে আছে একটা পুরুষ। নাক মুখ দিয়ে তার বেলাগাম গলগল করে রক্ত বের হচ্ছে। তাকে লাগাতার লাথি মারছে হিরণ। হিংস্র পশুর ন্যায় ফোঁসফোঁস করছে সে। তার ঠিক পাশে এবার দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে হিরণকে থামানোর কোনো লক্ষণ নেই। হিরণ এই পর্যায়ে লাথি মারা থামিয়ে এবার একটা শক্ত রড হাতে নিয়ে তা দুহাতে ধরে আঘাত করতে শুরু করে সেই পুরুষকে। কিন্তু পুরুষটার মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার উপায় নেই। সাদা রঙা একটা টেপ দিয়ে তার মুখ আটকে দেওয়া হয়েছে। কেবল উ জাতীয় শব্দ বের করতে সক্ষম হচ্ছে সে, কিন্তু সেই শব্দটুকুও হিরণের সহ্য হয় না। সে আরো জোরে আঘাত করে হিসিয়ে ভয়ঙ্কর স্বরে বলে ওঠে, এই জানোয়ারের বাচ্চা, মুখ দিয়ে কোনো শব্দ বের করবি না। আমার মেয়ের ঘুম ভাঙলে তোকে জানে মেরে ফেলবো আমি। এতটুকু দেখতে বন্যে দ্রুত দরজার আড়ালে লুকিয়ে পড়ে। ভয়ার্ত দৃষ্টি মেলে সামান্য ফাঁক দিয়ে দেখতে থাকে তার পাপার মতো দেখতে এক হিংস্র পশুর অত্যাচার। হিরণ ফের হিসিয়ে বলে ওঠে, দায়িত্ব দিয়েছিলাম তোকে, বাণীকে পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলাম। একটা মেয়ে তোর চোখে ধুলো দিয়ে পালিয়ে গেল, অথচ তোরা হাতে চুরি পরে বসেছি। কথাটুকু বলে আরো আগ্রাসী হয়ে মারতে শুরু করে হিরণ। লোকটা গলা কাটা মুরগির মতো মাটিতে কাতরাতে থাকলো। এতদূর দেখে বন্নি ভয়ে তটস্থ হয়ে যায়। সে মানতে চায় না এই মুহূর্তে সে যা দেখছে সব সত্যি। বন্নি যখন আড়ালে লুকিয়ে ভয় কাঁপছে, সেই মুহূর্তে হিরণ পেটানো থামিয়ে একটা রিভলভার নিয়ে লোকটার দিকে তাক করে শুট করে। সাইলেন্সার বসানোর ফলে সেই শুটের কোনো শব্দ না হলেও সেই দৃশ্য দেখে বন্নি পালাতে নিলে দরজায় ঠিকই শব্দ হয়। হিরণ ইবৎসহ উপস্থিত আরো কয়েকজনের দৃষ্টি স্থির হয় দরজার পানে। হিরণ এক মুহূর্ত কিছু একটা ভেবে চোখ খিচে বন্ধ করে শিট বলে ওঠে। পরপরই সে দ্রুত পায়ে দৌড়ে বাড়ির ভেতর প্রবেশ করে। বন্নি ততক্ষণে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। দরজা লাগিয়ে সে সোজা বিছানার নিচে গিয়ে উপর হয়ে চোখ বুজে শুয়ে রয়। ভয়ে এখনো কাঁপছে সে। সম্পূর্ণ শরীর দিয়ে তরতর করে ঘাম ছুটেছে। দরজা ধাক্কানোর শব্দ হতেই বন্নি ভয়ে আরো কুকড়ে যায়। অস্ফুটে বলে ওঠে, মাম্মা। হিরণ বাইরে থেকে লাগাতার ডেকে যাচ্ছে, বনিমা, পাপা ডাকছে, দরজা খোলো মা। গোসল সেরে প্রচন্ড লজ্জা এবং আড়ষ্টতা নিয়েই দুর্জয়ের কথা মতো আলমারির তাক হতে তার মায়ের একটা শাড়ি নিয়ে পড়ে বাণী। হালকা সবুজ রঙের শাড়িটা কি কাপড়ের তৈরি সে সম্পর্কে ধারণা নেই বাণীর। এসব ব্যাপারে ধারণা তার বরাবরই কম। তবে শাড়ির সঙ্গে পরিধেয় সাদা রঙের ব্লাউজটা যে সুতির কাপড়ের তা সে বুঝতে পেরেছে। গোছলে যাওয়ার আগে সে জানালা দিয়ে একবার বাহিরে উকি মেরে দেখেছিল। দুর্জয়ের নিযুক্ত করা সে নিরাপত্তা কর্মীরা এখনো অটল পায়ে বাহিরে দাঁড়িয়ে আছে। তা দেখে খানিকটা স্বস্তি অনুভব করে বাণী। এই নিরাপত্তা কর্মীদের বেড়াজাল পেরে নিশ্চয়ই হিরণ তার কাছে পৌঁছাতে পারবে না, নাকি পারবে কে জানে। আপাতত বাণী উদাস ভঙ্গিতে বিছানায় বসে নিজের মেয়ের কথা ভাবছে। বন্যের জন্মের পর থেকে একদিনও নিজের মা ছাড়া থাকেনি। এই ক্ষণিকের বিচ্ছেদ বাণীর হৃদয় পুড়িয়ে দিচ্ছে, কিন্তু তার কাছে আর কোনো উপায়ও নেই। সুযোগ বুঝে সে নিজের মেয়েকে ওই জাহান্নাম থেকে মুক্তি দেবে, নিজের কাছে নিয়ে আসবে। এইসব ছেড়ে অনেক দূরে চলে যাবে, যেখানে থাকবে না কোনো খারাপ ছায়া। ভাবনায় ডুবে থাকা বাণী বাস্তবতায় ফিরে কলিং বেলের শব্দে সে দ্রুত বিছানা ছেড়ে নেমে দরজার দিকে এগিয়ে যায়। পিফল দিয়ে বাহিরে একবার উকি দিয়ে দ্রুত হাতে দরজা খুলে দ্বারপ্রান্তে ইউনিফর্ম পরিহিত দুর্জয়কে দেখে সে কোনো প্রশ্ন করার আর সাহস পায় না। এই থমথমে দুর্জয় ভয়ঙ্কর তা বাণীর জানা আছে। সে নীরবে সরে দাঁড়ায়। দুর্জয় এক পলক তাকে দেখে নিয়ে ঘরে প্রবেশ করে। বাণীও দরজা লাগিয়ে সেখানেই ঠায় দাঁড়িয়ে রয়। দুর্জয় বদ্ধ কামরার সামনে গিয়ে পকেট থেকে একটা চাবি বের করে। রুমের লক খুলে অন্ধকার সেই রুমে প্রবেশের পূর্বে থমথমে গলায় শুধায়, আমি বাড়িতে আসায় যদি তোমার মধ্যে কোনো ইনসিকিউরিটি কাজ করে তাহলে রুমে গিয়ে দরজা ভেতর থেকে লক করে বসে থাকো। ফজরের আজান হলে আমি বেরিয়ে যাব, তার আগে রুম থেকে বের হবে না। আদেশমূলক কথাটুকু বলেই দুর্জয় সেই অন্ধকার রুমের ভেতর প্রবেশ করে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। বাণী ঠায় দাঁড়িয়ে রয় আপন জায়গায়। তার মন কুডাক গাইছে। খুব খারাপ কিছু কি হয়েছে কে জানে। চাবির সাহায্যে দরজার লকটা খুলেই নব ঘোড়ায় এক সুবলিষ্ঠ হাত। হাতের রগগুলো তার ফুলে দৃশ্যমান হয়ে আছে। অতি নীরবে সাজানো রুমটায় প্রবেশ করতে উৎকণ্ঠা মিশ্রিত দৃষ্টি মেলে চোখ বুলায় সম্পূর্ণ রূপ জুড়ে। কেউ নেই। ধীর পায়ে আরো কয়েক কদম এগিয়ে আসতেই তার কানে পৌঁছে কারো নিঃশ্বাসের শব্দ। নীরব রুমটায় সেই নিঃশ্বাসের স্বর বেশ স্পষ্ট শোনা যাচ্ছে। নিঃশ্বাসের সেই স্বর অনুসরণ করে সে বিছানার কাছে এসে দাঁড়ায়। অতঃপর হাঁটু গেড়ে বসতেই দেখতে পায় বিছানার নিচে দৃশ্যমান একটা ফ্রকের অংশ। বিছানার চাদর কিছুটা উঠিয়ে নিচের দিকে উকি দিতেই সে দেখতে পায় নিজের প্রিয় মুখখানা।
কিন্তু সবসময়ের মতো সে মুখে আজ মিষ্টি হাসি লেপ্টে নেই। সে মুখ জুড়ে লেপ্টে আতঙ্ক, ফোলা ফোলা চোখ দিয়ে বয়ে পড়ছে অবিরত নোনা জল। হিরণকে দেখতে পেয়ে ভয়ে আরেকটু ভিতরের দিকে চলে যায় সেই ছোট্ট দেহের মালিক। হিরণ ফেলফেল চোখ মেলে অবলোকন করে নিজের মেয়ের এই দূরে সরে যাওয়ার চেষ্টা। মুখে কিছু বলতে নিয়েও বলতে পারে না সে। গলার কাছটায় তীক্ষ্ণ ব্যথা অনুভব করে, যেন কোনো কাঁটা তার দিয়ে তার গলা শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। মুখে কিছু বলতে না পারলেও নিজের ডান হাতটা মেয়ের দিকে এগিয়ে দিয়ে তাকিয়ে রয় হিরণ। বন্নি সেই বাড়ি দেওয়া হাতকে অগ্রাহ্য করে প্রতিবাদী গলায় বলে, নো, তুমি কি লাল পাপা?